অমনি সেই গাছের আড়াল থেকে চওড়া লাল পাড় শাড়ি পরা, বোধ করি 8.5 ফুটেরও বেশি লম্বা একটি স্ত্রীলোক ঘোমটা মাথায় ঢিপ করে আমার পায়ের কাছে এসে গড় করল। নতুন বছরের শুরুতে রোল সাউন্ড গপ্পতে হাজির এক রহস্যময় গোয়েন্দা কাহিনী, মনোরঞ্জন ভট্টাচার্যের লেখা শান্তিধামের অশান্তি। এই গল্পে পাঠক শ্রোতারা পৌঁছে যাবেন এক আপাতভাবে শান্ত পরিবেশে, যেখানে নিঃশব্দের আড়ালে জমে উঠেছে অস্বস্তি, সন্দেহ আর অজানা আতঙ্ক। আর ঠিক সেই অশান্তির ভিতরেই প্রবেশ করেন জাপানি গোয়েন্দা হুকা কাশি, যার পর্যবেক্ষণ ক্ষমতা যেমন সূক্ষ্ম তেমনই অপ্রত্যাশিত তাঁর সিদ্ধান্ত। লেখক মনোরঞ্জন ভট্টাচার্য বাংলা সাহিত্যের এক সময়ের জনপ্রিয় রহস্য ও গোয়েন্দা গল্পকার। তাঁর লেখায় পাওয়া যায় চেনা সামাজিক পরিসরের মধ্যে হঠাৎ ঢুকে পড়া রহস্য, সহজ ভাষা, টান টান কাহিনী আর চরিত্রের মনস্তত্ত্বে গভীর নজর। হুকা কাশির মতো ব্যতিক্রমী চরিত্র সৃষ্টি করে তিনি বাংলা গোয়েন্দা সাহিত্যে এনেছিলেন এক ভিন্ন স্বাদ। রোল সাউন্ড গপ্পর এই নতুন অডিও এপিসোডে সেই ক্লাসিক রহস্য ফিরে আসছে নতুন শ্রুতি মাধ্যমে। শুনুন কিভাবে শান্তিধামের মুখোশ খুলে পড়ে আর কিভাবে হুকা কাশির যুক্তি অশান্তির কেন্দ্রে পৌঁছে যায়। আপনারা যদি আমাদের পর্বগুলি স্পটিফাই, অ্যাপল মিউজিক বা অ্যামাজন প্রাইম মিউজিকে শুনে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পডকাস্টটিকে ফলো করে দিন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিন, কারণ প্রতিটি এপিসোড কিন্তু 1 সপ্তাহ আগেই আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। হেডফোন পরে নিন, শুরু হচ্ছে শান্তিধামের অশান্তি। হুকা কাশির ঘটনাবহুল জীবনের মাঝে মাঝে এমন অনেক ছোটোখাটো অ্যাডভেঞ্চার ঘটেছে, যা গুছিয়ে বলতে পারলে তোমাদের বেশ কিছু গল্পের খোরাক জুটে যাবে। তারই একটি আজ তোমাদের শোনাব। ঘটনাটা ঘটেছিল অনেক দিন আগে। সোনার হরিণের অনুসন্ধানে তখনও তিনি হাত দেননি। পুজোর সময় কিছুদিন বিশ্রাম লাভের আশায় তিনি গিয়েছিলেন বিলবান গ্রাম, মাদ্রাজ প্রদেশের সীমান্তে জায়গাটি। বেশ স্বাস্থ্যকর বলে নাকি জায়গাটির খ্যাতি আছে। সঙ্গে আর কেউ ছিল কি না? তা ছিল বই কি, নইলে ওই জনবিরল তেপান্তরের মাঠে নিঃসঙ্গ অবস্থায় স্বাস্থ্য লাভ হতে পারে কখনো? রণজিতের ছোট ভাই অভিজিৎ সেই যাত্রায় হুকা কাশির সঙ্গী হয়েছিল। সেদিন সকালবেলায় চায়ের পাট চুকিয়ে দিয়ে টেবিলের ধারে মুখোমুখি বসে দুজনে গল্পে মেতে আছেন। দেখা গেল এক মধ্যবয়সী বাঙালি ভদ্রলোক ফটকের সামনে এসে কেমন একটু ইতস্তত করছেন। ভাবটা যেন ঢুকি কি ঢুকি না, ঢুকি কি ঢুকি না। হুকা কাশি মুখ তুলে চাইতেই ভদ্রলোকের সঙ্গে তার চোখাচোখি হয়ে গেল। তখন সমস্ত সংকোচ ঝেড়ে ফেলে ফটক খুলে তিনি ঘরে এসে ঢুকলেন। হুকা কাশিকে ছোট্ট একটু নমস্কার জানিয়ে বললেন, নমস্কার। আপনি আমায় চিনতে পারবেন না, কিন্তু আপনাকে আমি চিনি। কলকাতায় যেখানে আপনি থাকেন সেই ডাফ স্ট্রিটে আমারও বাস। কালকেই নদীর পাড়ে বেড়াতে বেরিয়ে আপনাকে এখানে প্রথম দেখতে পাই। এই তেপান্তরের মাঠে কিছুদিন একত্র বাস করতে পারলে ক্রমে আলাপ পরিচয় ঘটবে আশা ছিল, কিন্তু তখন ভাবতে পারিনি যে এক অপ্রত্যাশিত কারণে আজকেই আপনার সঙ্গে দেখা করা অনিবার্য হয়ে উঠবে। কাল রাতে আমার বাড়িতে এক অলৌকিক কাণ্ড ঘটায় এই বন্ধু বান্ধবহীন দূর দেশে আমি একেবারে হতভম্ব হয়ে পড়েছি। সকাল হতেই তাই পরম আত্মীয় জ্ঞানেই আপনার কাছে চলে এসেছি। ভদ্রলোক অতি করুণভাবে হুকাকাশির পানে চাইলেন। হুকাকাশি নস্যি দানটা খুলে জোর একটি নস্যি নিতে নিতে বললেন, বেশ, আপনার রাত্রির অভিজ্ঞতা খুলে বলুন।
আমার তরফ থেকে চেষ্টার কোনোই ত্রুটি হবে না। তারপর অভিজিৎকে দেখিয়ে বললেন, এর কাছে আপনার দ্বিধা করবার কিছুই নেই। আমায় যা যা বলবার আছে নিঃসংকোচে এর সামনে বলতেই পারেন। ভদ্রলোক তখন তার বক্তব্য শুরু করলেন। আগে সব ব্যাপার গুছিয়ে বলতে হলে গোড়ার কয়েকটি কথাও আগে বলে নেওয়া দরকার। পুজোর ছুটিতে কোথায় চেঞ্জে যাওয়া যায় কলকাতায় বসে তারই আলোচনা হচ্ছিল। এক বন্ধু পরামর্শ দিলেন বিলওয়ান গ্রাম। কেবল পরামর্শ দিয়েই তিনি ক্ষান্ত হননি, কথা প্রসঙ্গে একথাও জানালেন যে সেখানে তার জানাশোনা এক ভদ্রলোকের চমৎকার একটা বাড়ি আছে এবং খুব সস্তায় সেখানে তিনি ভাড়াও দিতে পারেন। পুজোয় কোথাও যেতে হলে সবচেয়ে বড় সমস্যাই হলো বাড়ির সমস্যা। সেটা এত সহজেই মিটে যাওয়াতে এখানে আসায় স্থির করে ফেলা গেল। তারপর কাল সকালের ট্রেনে এখানে এসে পৌঁছেছি। এসে দেখলাম বন্ধুটি একটিও বাড়িয়ে বলেননি, কিন্তু বাস্তবিকই খাসা বাংলো প্যাটার্নের বাড়িখানা। ভেতরে অনেকখানি কম্পাউন্ড আর গোটা বাড়িটাই উঁচু পাঁচিলে ঘেরা। বাড়ির নাম শান্তিধাম। ওই ভাড়ায় মরুভূমির ভেতরেও অমন বাড়ি কল্পনাতীত সস্তা। ঘর যা আছে আমাদের প্রয়োজনের পক্ষে তা পর্যাপ্ত, কেননা আমরা কটিমাত্র প্রাণী। আমি, আমার স্ত্রী, আমার বছর 14 বয়সের একটি মেয়ে, আর আমার সঙ্গের ঝি আর উড়ে বামু। সদর দরজার সম্মুখে মালপত্র নামিয়ে ভেতরে ঢোকবার উদ্যোগ করছি। লক্ষ্য করলাম রাস্তা দিয়ে যেই যাচ্ছে সেই যেন অবাক হয়ে বেশ কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে চলে যাচ্ছে। তখন তাদের এই অহেতুক কৌতূহলের কোনো অর্থ বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝছি। এ বাড়িতে লোকের বসবাস দেখতে তারা আদৌ অভ্যস্ত নয়, কেননা এ বাড়ির রহস্য জানতে এ অঞ্চলের বোধ করি কারুরই বাকি নেই। গুছিয়ে গাছিয়ে বাড়িটাকে বাসোপযোগী করে নিতেই সারাটা দুপুর কেটে গেল। বিকেলে এক কাপ চা খেয়ে সামনের বারান্দায় এসে সবে মাত্র বসেছি খবরের কাগজখানা খুলব বলে, দেখি ফটক খুলে এক প্রৌঢ় বয়সের মাদ্রাজি ভদ্রলোক এগিয়ে আসছেন। গুড আফটারনুন বলে অভিবাদন করে তিনি বারান্দায় উঠে এলেন আর ইংরেজিতে বললেন, মাফ করবেন, আপনি কি এই বাড়িটা ভাড়া নিয়েছেন? আগে হ্যাঁ। একেবারে পাকাপাকি কথা হয়ে গেছে? ভাড়া আগাম আদায় করে নিয়েছে নাকি? বললাম, কথা পাকাপাকি হয়েছে বটে, কিন্তু ভাড়াটারা এখনো কিছু দেওয়া হয়নি। বাড়িওয়ালা যে আমার একেবারে অপরিচিত এ কথাও বলা যায় না। হ্যাঁ, কি বললেন? এ বাড়ির মালিক রমেশবাবু আপনার পরিচিত, অথচ তিনি জেনে শুনে আপনার এ বাড়ি ভাড়া নেওয়া অনুমোদন করেছেন? ভদ্রলোকের মুখে বিস্ময়ের স্পষ্ট ছাপ এবার ফুটে উঠল। বিস্মিত আমিও কম হইনি। বললাম, আপনার ইঙ্গিতটা বেশ ভালো মতো বুঝতে পারলাম না, আর একটু স্পষ্ট করে বলবেন কি? কিন্তু ভদ্রলোক বোধ করি আমাকে আর বেশি বিব্রত করে তোলা উচিত মনে করলেন না। কথাটাকে একটু ঘুরিয়ে নিয়েই তিনি বললেন, আপনি বিদেশি লোক, নতুন জায়গায় এসে নানা রকম অসুবিধা বোধ করা বিচিত্র নয়। সেরকম কিছু ঘটলে আমাদের খবর দিতে সংকোচ বোধ করবেন না কিন্তু। আমার নাম ভেঙ্কটচারী, পাশের বাড়িটাই আমার। ভদ্রলোক চলে যাওয়ার পর মনের ভেতরটা কেমন খচখচ করতে লাগলো। একটা অজানা ভয়ও যে মাঝে মাঝে উঁকি মারছিল না, এ কথা জোর দিয়ে বলতে পারি না। যাই হোক, সব ঝেড়ে ঝুড়ে মনটাকে চাঙ্গা করে তোলবার উদ্দেশ্যে বিকেলবেলা সদলবলে বেরিয়ে পড়লাম নদীর ধারে। ভগবানের বিশেষ দয়া বলতে হবে, সেখানেই আপনার দেখা পেলাম। তারপর বাজার হয়ে তরিতরকারি আর কিছুটা টাটকা মাছ কিনে যখন বাড়ি ফিরলাম, তখন রাত 8টা বেজে গেছে। বামুন ঠাকুর রান্নার জোগাড় আরম্ভ করল। ঠিক এই সময় এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ায় বেশ একটু হিমেল হাওয়া বইতে শুরু করে দিল। চারিদিক একেবারে নীরব নিস্তব্ধ, ধারে পাশে জনমানবের সাড়া নেই।
আমরা জানালার সার্সি বন্ধ করে মাঝের হল ঘরটা এসে বসলাম। আমার স্ত্রী একখানা মাসিক পত্রিকা পড়ে আমাকে শোনাচ্ছিলেন। ইতিমধ্যেই পাশের কামরা থেকে জিয়ের নাক ডাকার আওয়াজ চলে এলো। ঘড়িতে 10টা বাজবার সঙ্গে সঙ্গেই হঠাৎ সকলেই যেন একটু চমকে উঠলাম। মনে হলো আমাদের মাথার ওপরকার ছাদে অবিশ্রাম খট খট ঠুক ঠাক কেমন একটা শব্দ হচ্ছে, ঠিক যেন ছাদ পেটানোর আওয়াজ। একটু কান পেতে থাকতে লক্ষ্য করলাম শব্দটা ক্রমেই বেড়ে চলেছে। আরও একটু বাদে অসম্ভব জোরে শব্দ হতে লাগলো। ধপ ধপ ধুপ ধাপ, যেন ছাদময় কারা দৌড়ে বেড়াচ্ছে। আমার স্ত্রী স্বভাবতই একটু ভীতু মানুষ। চেয়ে দেখি তার সারা কপাল ঘেমে উঠেছে। কেননা ছাদে উঠবার যে কোনো সিঁড়ি নেই বাড়িতে, ঢুকেই তা আমরা টের পেয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে একটা ব্যাকুল আর্তনাদ কানে এলো। দেখি কিনা বামুন ঠাকুর রান্নাঘর ছেড়ে পাই পাই করে ঊর্ধ্বশ্বাসে আমাদের দিকেই ছুটে আসছে। বেচারা সারা দেহ বাঁশ পাতার মতো কাঁপছে, গায়ের প্রত্যেকটি রোঁয়া খাড়া হয়ে উঠেছে, আর চোখ দুটো ঠিক যেন ঠিকরে আসার উপক্রম। একটু বাদে কথা বলার মতো অবস্থা হতে কোনো ক্রমে সে জানালে কড়ার উপর তেল চাপিয়ে সবে ভাজবার মাছগুলো সে ছেড়েছে। অমনি সম্মুখের জানালা থেকে দুধের মতো সাদা দুখানা হাত তার সামনে বেরিয়ে এলো, ঠিক ভাজা মাছ চাইবার ভঙ্গিতে। সে আতকে পিছিয়ে আসতেই ঝপাত করে একরাশ ছাই এসে পড়ল মাছ ভাজা কড়াটার উপর, আর সঙ্গে সঙ্গে কে যেন খিলখিল করে হেসে উঠল। রক্ত হিম করা এক অদ্ভুত হাসি, আর এক তিলও দাঁড়াবার ভরসা সে পায়নি। দু হাতে পইতে গাছা জড়িয়ে রাম রাম করতে করতে পালিয়ে এসেছে। এবার ভয়ে সকলেরই গায়ে কাঁটা দিয়ে উঠল। গিন্নির মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার বারংবার নিষেধ সত্ত্বেও ব্যাপারটা নিজে চোখে প্রত্যক্ষ করবার জন্য আমি একাই রান্নাঘরের দিকে এগিয়ে চললাম। যে উঠোন পার করে রান্নাঘরে যেতে হয়, সেই পথের পাড়ে মস্ত একটা নেবু গাছ। সবে তার তলায় এসেছি, অমনি সেই গাছের আড়াল থেকে চওড়া লাল পাড় শাড়ি পরা, বোধ করি 8.5 ফুটেরও বেশি লম্বা একটি স্ত্রীলোক ঘোমটা মাথায় ঢিপ করে আমার পায়ের কাছে এসে গড় করল। অতখানি ঢ্যাঙা মেয়ে ছেলে তো দূরের কথা, পুরুষ অবধি আমি ভাবতে পারি না। আমার আক্কেল গুড়ুম হয়ে গিয়েছিল। রান্নাঘরে যাওয়া মাথায় উঠল। দৌড়ে কোনো মতে ঘরে ফিরে এলাম। তাড়াতাড়ি দরজা বন্ধ করতে করতে দেখতে পেলাম হো হো করে বিকট একটা অট্টহাসি হেসে স্ত্রীলোকটা রান্নাঘরের দিকে ছুটে গেল। প্রায় সঙ্গে সঙ্গেই রান্নাঘরে দুম দাম হাঁড়ি কলসি ফাটার শব্দ শোনা গেল। তারপরেই আক্রমণ শুরু হলো বাংলোখানার উপরে। ঠিক বর্ষাকালের বৃষ্টির ফোঁটার মতো অনবরত ইট আর পাটকেল, ইট আর পাটকেল। সারা রাত কটি প্রাণী ঠায় ঘরের মেঝুর উপর বসে কাটালাম। একটি বারের তরেও কারুর চোখের পাতা মুছতে সাহস হলো না। তারপর সকাল হলে ছুটে গেলাম পাশের বাড়ি ভেঙ্কটচারীর কাছে। সমস্ত খবর খুঁটিয়ে শুনবার পর তিনি গম্ভীরভাবে বললেন, আহা, যা আশঙ্কা করেছিলাম তাই ঘটেছে। কাল আপনাকে সমস্ত কথা খুলে বলা হয়নি, হয়তো আপনি খুবই বিচলিত হয়ে পড়বেন এই মনে করে। কিন্তু আজ আর বলতে বাধা নেই যে ওই বাড়িটা আপনি নিয়েছেন। এই অঞ্চলে সবারই ধারণা ওটা ভূতের বাড়ি। প্রায় 2 বছর হলো এমনি ধারা উপদ্রব আরম্ভ হয়েছে।
এই ২ বছরে অন্তত বার চারেকবার বাড়িটা ভাড়া হয়েছিল, কিন্তু এক রাতের বেশি কোনো ভাড়াটেই টিকতে পারেনি ওখানে। রমেশবাবু বাড়ি ভাড়া খুবই কমিয়ে দিয়েছেন, তবুও প্রাণ হাতে করে কে যাবে বলুন? হ্যাঁ, শেষবারে বাড়িটা যখন ভাড়া হলো, সে আহ, আজ থেকে ৬ মাস আগের কথা। সে যাত্রায়ও এক রাতের বেশি ভাড়াটে টেকেনি। ভেবেছিলাম এই ৬ মাসে কিছু উন্নতি হয়তো বা হয়ে থাকবে, কিন্তু তা যে হয়নি সে তো প্রত্যক্ষই করা গেল। ওটা আমারই পাশের বাড়ি হওয়াতে মাঝে মাঝে আমারও যে একটু একটু ভাবনা হয় না তা কিন্তু নয়। তবে ভগবানের পরম দয়া, বুঝলেন, আজ পর্যন্ত এখানে কোনো উপদ্রব কিন্তু ঘটেনি। আচ্ছা, আপনারা এক কাজ করুন, আম, এবেলার মতো সব শুদ্ধ আমারই এখানে উঠে আসুন না। বাড়িতে আমার মা, ছেলে মেয়ে, স্ত্রী সকলেই আছেন। কাজেই আপনাদের মানে বাড়ির মেয়েদের কোনো অসুবিধা হবে না। আজকের দিনের মধ্যেই লোকজন লাগিয়ে না হয় অন্য একটা বাড়ি খুঁজে পাওয়া যায় কিনা আমি দেখছি। ভদ্রলোককে অশেষ ধন্যবাদ জানিয়ে ঝি বামুন সমেত মেয়েদের ওখানেই পাঠিয়ে আমি সোজা আপনার কাছে চলে আসছি। কাল রাত্রিরে নিজের চোখে যা দেখেছি তা কিছুতেই অবিশ্বাস করতে পারি না। অথচ বিংশ শতাব্দীর লোক হয়ে ভূতের অস্তিত্ব, বিশেষ করে ভূতের উপদ্রবের কথা বিশ্বাস করতেও তো মন সায় দিতে চাইছে না। যাকে বলে কিংকর্তব্য বিমূঢ়, সত্যি আমি তাই হয়েই আপনার কাছে এসেছি। আশা করি প্রতিবেশীর এ বিপদে তাকে সাহায্য করতে আপনি বিমুখ হবেন না। হুকাকাশি হাতের ২ আঙুলের অবশিষ্ট নসিটুকু এক টানে নিঃশেষ করে বললেন, আমায় দিয়ে যতটা উপকার সম্ভব তা অবশ্যই আপনি পাবেন। অভিজিৎ, পাঞ্জাবিটা একবার গায়ে চড়িয়ে নাও তো, বাড়িটা একটু ঘুরে আসা যাক। হ্যাঁ, আপনার নামটা কি সেটা কিন্তু জিজ্ঞেস করা হয়নি। আগে আমার নাম শ্রী ভবানী প্রসন্ন গুপ্ত। সদর দরজার তালা খুলে সকলে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। বাড়ির সমস্তটাই কম্পাউন্ড ওয়ালে ঘেরা। ভেতরে জায়গা প্রায় ৪-৫ বিঘে। পাঁচিল বরাবর ওরা হাঁটছিলেন। হঠাৎ হুকাকাশি হাতের রুমালখানা টপ করে একবার মাটিতে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গেই আবার তুলে নিলেন। ভবানীবাবু আর অভিজিৎ কথাবার্তায় অন্যমনস্ক ছিলেন, কিছু টেরই পেলেন না। আরও খানিকক্ষণ চলবার পর দেওয়ালের ধারে এসে হুকাকাশি ফের থামলেন। অভিজিৎকে লক্ষ্য করে বললেন, মাটির ওপর এ দাগগুলো লক্ষ্য করেছো? ভালো করে দেখে বলো দিকিনি কিসের দাগ এগুলো? বাস্তবিকই জায়গাটাতে, কেবল ওই জায়গাটাতেই কোনো অজ্ঞাত জীবের ছোট ছোট গোল গোল কতকগুলো পায়ের দাগ অভিজিতের নজরে এলো। অনেকক্ষণ ধরে বিশ্লেষণ করার পর সে বললে, ঠিক ধরতে পারছি না, তবে কোনো জন্তু জানোয়ারের পায়ের দাগ হবে নিশ্চয়ই। তুমি তো ভালো শিকারী। অনেক জানোয়ারেরই পায়ের দাগের সঙ্গে তোমার পরিচয় আছে। বলো তো, এগুলো কোন জানোয়ারের পায়ের দাগ? পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে শেষ পর্যন্ত অভিজিৎকে স্বীকার করতেই হলো যে সে কিছুতেই ঠাহর করতে পারছে না। হুকাকাশি আবার বললেন, দাগগুলো কেমন এলোমেলো, সেটা লক্ষ্য করেছো কি? হ্যাঁ হ্যাঁ, আরও একটা লক্ষ্য করবার জিনিস, সবকটা দাগেরই একদিক খুব জোর স্পষ্টভাবে উঠেছে, অথচ অন্য দিকটা দেখা যাচ্ছে অপেক্ষাকৃত হালকা। কেমন, তাই নয় কি?
তা বটে। অভিজিৎ ঘাড় নাড়ল। আর ওই যে পরপর গোটা কতক নেবু গাছ রয়েছে, তাও কিন্তু উপেক্ষার বিষয় নয়। সবচাইতে আশ্চর্যের বিষয়, কাল রাত্রে বৃষ্টি হওয়াতে মাটি সর্বত্রই নরম হয়ে আছে, অথচ দাগ পাচ্ছি শুধু এই জায়গাটাতেই। আরও খানিকটা এগিয়ে এসে আর এক অভিনব জিনিস সকলের চোখে পড়ল। একটা চাল মাপবার ডালা বা কুনকে, চলতি কথায় যাকে আমরা বলি পালি। এটা আবার কোত্থেকে এলো? একেবারে আনকোড়া নতুন দেখছি। আপনার সঙ্গে বুঝি? হুকাকাশি বলে উঠলেন। আমার সঙ্গে? কই না তো। ভবানীবাবু জবাব দিলেন। বোঝা গেছে তবে। আচ্ছা ভবানীবাবু, সাধারণত আপনি কি মার্কা সিগারেট খেয়ে থাকেন? ভবানীবাবু এইবার বিস্মিত হলেন। সিগারেট? সিগারেট তো আমি খাই না। আমি ছেড়ে দিন, আমার বামুন চাকরদের পর্যন্ত ও জিনিসটি খাওয়া বারণ। গিন্নির হাঁপানির মাদুলি আছে, তামাকের গন্ধ পর্যন্ত ওর নাকে যাওয়া নিষেধ। ওই জন্যই তো বামুন চাকর জোটানো আমার পক্ষে এক মহা দায়। তামাক খাবে না, বিড়ি টানবে না, এমন লোক ও শ্রেণীর মধ্যে কোথা থেকে খুঁজে বার করি বলুন তো? নস্যিটা নিশ্চয়ই বাদ, ওতে বুদ্ধি খোলে। হুকাকাশি হেসে বললেন। যাক, রহস্য থাক। বাড়িতে ঢুকে ঘরদোর বারান্দাগুলোর আপনি কি অবস্থা দেখেছিলেন বলুন তো? ধুলো আর ঝুলে গোটা বাড়িটাই একাকার হয়েছিল। রান্নাঘরটা? তারও ওই একই অবস্থা। পুরো একটা গোটা দুপুর লেগেছে বাড়িটাকে শুধু বাসোপযোগী করে তুলতেই। উনুনও তবে পাততে হয়েছিল নিজেদেরকেই? হ্যাঁ, তাই তো। কথা বলতে বলতে সবাই সদর দরজার দিকেই এসে পড়েছিলেন। হুকাকাশি বললেন, চলুন এবার আপনার আস্তানায় গিয়ে বসা যাক। এবেলার মতো চারির ওখানেই তো আপনার থাকবার ব্যবস্থা। অতিথি সৎকারের জন্য ভেঙ্কটচারী তখন নিজে দাঁড়িয়ে মালিকে দিয়ে তার বাগান থেকে কপি, বেগুন, শালগম প্রভৃতি তোলাচ্ছিলেন। সেখানেই সকলের তলব পড়ল। শিষ্টাচারের পালা শেষ হলে চারিকে হুকাকাশি বললেন, বাগানখানা করেছেন তো মন্দ নয়, সব রকম তরিতরকারিই তো দেখতে পাচ্ছি। বাগান সম্বন্ধে ভেঙ্কটাচারীর সত্যিকারের গর্ব ছিল। একটু সলজ্জ হাসি নিয়ে বলেছিলেন, এ আমার একটা হবি, ছোট বাগান, তবে এরই মধ্যে যতটা হয় চেষ্টা ত্রুটি করে নি। এই আসুন না, আসুন, দেখবেন সবটা, আসুন। ঘুরে ঘুরে সকলে বাগান দেখতে লাগলেন। সেই সঙ্গে রমেশবাবুর ভুতুড়ে বাড়িটা সম্বন্ধেও আলোচনা চলতে লাগল। হুকাকাশির আরও যেসব তথ্য জানবার ছিল চারির কাছ থেকেই তা জেনে নিলেন। রমেশবাবুর বাংলো থেকে ক্রমে গোটা শহরটার কথা উঠল। চারি বললেন, এই শহরের আশেপাশে দেখার অনেক কিছুই আছে, চলুন একদিন সঙ্গে করে আপনাদের সব দেখিয়ে আনা যাবে। এই হ্যাঁ, এটা আমারই গাড়ি। হুকাকাশি বললেন, আপনার আবার নৌকো চালাবারও হবি আছে নাকি? কিন্তু এদেশের নদীতে কি 12 মাস জল পান? নৌকা চালানো? এই না না, সেসব হবি আমার নেই। এগুলো আঁকছি মালিদের ব্যবহারে লাগে। আরে কেউ সম্মুখম নাকি? এই রামানুজনকে জিজ্ঞেস করতো ওরা বাড়ি হোয়াইট ওয়াশ করে দিতে রাজি হয়েছে কিনা। এই ভালো কথা, গল্পে গল্পে আসল কথাই আপনাকে বলা হয়নি। ভবানীবাবু, এই ছোটোখাটো একখানা বাড়ি ওই ভদ্রপল্লীর ভেতরেই পাওয়া গেছে। আশা করি এবার আপনার ভ্যাকেশনটা শান্তিতেই কাটবে। বেলা 3টে নাগাদ হুকাকাশি অভিজিৎকে খামে মোড়া একখানা চিঠি দিয়ে বললেন, আমি বেরুচ্ছি,
ভবানীবাবুদের সঙ্গে নিয়ে নদীর ধারে বেড়াতে যাব। ঠিক 5টার সময় তুমি গিয়ে ভেঙ্কটচারীর হাতে এ চিঠিখানা দিয়ে আসবে। কেমন? পারবে তো? দেখুন, সেটা না পারবার তো কোনো কথা নেই, কিন্তু এটা কিসের চিঠি? কি লেখা আছে এতে? এ চিঠিতে ভেঙ্কটচারীকে লেখা হয়েছে, রমেশবাবুর ওই বাড়িটাকে ভুতুড়ে বাড়ি বলে লোক সমাজে প্রতিপন্ন করবার চেষ্টা আজ থেকে তিনি একদম ছেড়ে দেবেন, নইলে ভেতরকার সমস্ত রহস্যই প্রকাশ হয়ে পড়বে। তিনি এ শহরে বিশেষ সম্মানিত লোক, তার আর অপদস্থের সীমা থাকবে না। অভিজিৎ একেবারে আকাশ থেকে পড়ল। বাড়িটাকে ভূতের বাড়ি বলে প্রতিপন্ন করার চেষ্টা করছেন ভেঙ্কটচারী? বলেন কি? কিন্তু তাতে লাভ কি তার? লাভ মাটির দরেও বাড়িখানা কিনে নেওয়া, বসত বাড়ি এবং হবির বাগান দুটোরই কলেবর কিন্তু বৃদ্ধি পাবে, আর ফালতু আরও একখানা বাড়ি লাভ হবে, যার দাম কমসে কম 20,000 টাকা। রমেশবাবু থাকেন সুদূর কলকাতাতে। তিনি যখন দেখবেন ভাড়াটের পর ভাড়াটে মাত্র একটা রাত্রিবাসের পরেই ভূতের উপদ্রবে বাড়ি ছেড়ে পালাচ্ছে, ভাড়া যথেষ্ট কমিয়েও সিকি পয়সার আয় হচ্ছে না, তখন যে দাম পান তাতেই ওটা বেচে দিতে তিনি উৎসুক হয়ে পড়বেন। 4,000, 3,000 যা আসে। প্রথমে হয়তো কোনো ভাড়াটে অহেতুক কোনো কারণে ভয় পেয়েছিল, সেই থেকেই চারি ভাইয়ার মাথায় ফন্দিটা আসে। আসল ব্যাপারটা কি করে আমি আঁচ করলাম বলি শোনো। আজ সকালে রমেশবাবুর বাড়ির কম্পাউন্ডটা যখন ঘুরে বেড়াচ্ছি, তখন রান্নাঘর থেকে অনেকটা দূরে এসে আতপোড়া একটা সিগারেট পড়ে রয়েছে দেখতে পেলাম। কাল রাত্রিরে জোর এক পশলা বৃষ্টি হয়ে গেছে, অথচ সিগারেটের ওপর তার চিহ্ন মাত্র নেই। বোঝা গেল বৃষ্টি থামবার পর এইখানটাতেই কেউ সিগারেট ফুঁকেছে। এদিকে ভবানীবাবু বলে রেখেছেন বৃষ্টি ধরার পর তারা কেউই ঘরের বাইরে বার হননি, কাজেই বুঝতে হবে এ সিগারেট বাইরের কোনো লোকের খাওয়া। রুমালে করে তুলে তক্ষুনি সেটা পকেটে পুরে ফেললাম। তারপর আরও এগিয়ে পাঁচিলের কাছাকাছি আসতেই সেই রহস্যময় দাগগুলো দেখতে পাওয়া গেল। কোনো অজানা জানোয়ারের পায়ের দাগ ও হতেই পারে না, কেননা প্রত্যেক জীবেরই একটা পা থেকে অন্য আরেক পায়ের ভেতর প্রকৃতিদত্ত একটা স্বাভাবিক ব্যবধান আছে, যা মোটামুটি চলার পথের দাগেও প্রতিফলিত হয়। কিন্তু ও দাগগুলো একেবারেই অসম্বন্ধ, এলোমেলো, কোনোটা হয়তো মাত্র 2 আঙ্গুল দূরে, আবার কোনোটা 5 হাত তফাতে। তা ছাড়ো, জানোয়ারের পায়ের দাগ হলে মাত্র একটু জায়গাতেই তা আবদ্ধ থাকবার কারণ কি? আর একটা লক্ষ্য করবার বিষয় এই যে পাঁচিলের কাছাকাছি এ দাগগুলো পাচ্ছি, আর সবগুলো দাগেতেই পাঁচিলের বিপরীত দিকটা খুব গভীর হয়ে বসেছে, অথচ পাঁচিলের দিকটা অপেক্ষাকৃত হালকা, অর্থাৎ লগির সাহায্যে পোল ভল্ট করে দেওয়াল টপকালে যেরকম হওয়া উচিত ঠিক সেই রকম। অবশ্য লগির দাগ বলে কারোর মনে যাতে কোনো রকম সন্দেহ না হয়, সেই উদ্দেশ্যে ওগুলোর গোড়ায় এক একটা করে বিশেষ আকারের লোহার টুপি পরিয়ে নেওয়া হয়েছিল নিশ্চয়ই। জায়গাটাকে আড়াল করে নেবু গাছের ঝাড় থাকায় সন্দেহ আরও দৃঢ় হলো। বাস্তবিক অলক্ষ্যে অনেক লোকের দেওয়াল টপকাবার এমন চমৎকার জায়গা আর কোথাও নেই। বুঝলাম ভূত নয়, কয়েকজন মানুষের দ্বারাই রাত্রিরে উপদ্রবটি ঘটেছে। কিন্তু কেন?
ভবানী বাবু যখন বললেন তিনি আসার আগে সমস্ত বাড়িটা ধুলোয় আর ঝুলে ভর্তি হয়েছিল, তখন কোনো চোর ডাকাতের পাকা আড্ডা বলেও সেটাকে মেনে নিতে পারলাম না। যেখান দিয়ে লোকগুলো দেওয়াল টপকে বেরিয়ে গিয়েছিল, অর্থাৎ পাঁচিলের ওধারটাও একবার পরীক্ষা করা দরকার বোধ হলো। সেটা চারির কম্পাউন্ডের মধ্যে। বাগান দেখবার অছিলায় বরাবর পাঁচিলের আশেপাশে নজর রেখে এগুতে লাগলাম। রমেশবাবুর বাড়ির নেবু ঝাড়ের বরাবর আসতেই ওধারের মতো পাঁচিলের এধারেও অবিকল সেই রকম লগির দাগ দেখতে পেলাম। বুঝলাম এ পথেই প্রভুদের যাওয়া এবং আসা, দুটি কাজই ঘটেছে। এইবার একটা প্রশ্ন স্বভাবতই মনে জেগে উঠল। চারি বিশেষ ধনী লোক, দাসদাসী মালি বেহারায় তার বাড়ি ভর্তি। রাত 10টার সময় তাদের সম্পূর্ণ অজান্তেই কতগুলো বাইরের লোকের পক্ষে তারই বাগানের ভেতর দিয়ে পাঁচিল টপকে ওভাবে যাতায়াত করা কি সম্ভব? মনে ঘোরতর সন্দেহ হলো। তারপর তার গ্যারেজের পেছনে লম্বা লম্বা অনেকগুলো বাঁশের লগি পড়ে থাকতে দেখে সমস্ত সমস্যারই সমাধান হয়ে গেল। কেননা চারি এগুলোকে আকসি বলে চালাবার চেষ্টা করলেও ওগুলোর প্রত্যেকটারই গোড়াতে লোহার টুপি আটবার ব্যবস্থা আমি দেখতে পেলাম। আর ঠিক সেই সময়টাতেই আকসির কথা জোর করে চাপা দিয়ে ওর বাড়ির কথা তোলার চেষ্টা তুমিও বোধহয় লক্ষ্য করে থাকবে। অভিজিৎ একেবারে অভিভূত হয়ে পড়েছিল। একটুখানি চুপ করে থেকে সে বলল, আর ওই চাল মাপবার পালিটা, ওটা এখানে এলো কোত্থেকে? হুকাকাশি একটু হেসে তার দুটো হাত মাথার দুপাশে দিয়ে সোজা উপর পানে তুলে দিয়ে বললেন, এইবারে আমার দু হাতের ডগায় ওটা চাপিয়ে দাও তো, কেমন? হ্যাঁ, ঠিক মানুষের মাথার মতোই মনে হচ্ছে কি না? এখন যদি আমার গায়ে লাল পাড় শাড়ি জড়িয়ে ওই পালির ওপর ঘুমটা পরিয়ে দেওয়া হয়, আর সেই অবস্থায় আমি তোমার পায়ের গোড়ায় ঢিপ করে একটা প্রণাম ঠুকি, তবে এই কার্তিক মাসেও তুমি ঘেমে উঠবে। অথচ আমি যে খুব ঢ্যাঙা, এ কথা বোধহয় আমার অন্তরঙ্গ বন্ধুও প্রাণ খুলে বলতে পারবেন না। সেই রাতটা হুকাকাশি আর অভিজিৎ ভবানী বাবুদের সঙ্গে তাদের বাংলোতেই কাটিয়েছিলেন। আর সন্ধ্যার পরেই গোটা দুই ফাঁকা আওয়াজ করে জানিয়ে দিয়েছিলেন যে তাদের আরও একটি সঙ্গী আছে, বন্দুক। এরপর থেকে শান্তিধামে ভূতের উপদ্রবের কথা আর কোনো দিন শোনা যায়নি। শেষ হলো আজকের গল্প শান্তিধামের অশান্তি। কণ্ঠ সৌম্য মজুমদার, অর্পিতা দে, নভনীল ভট্টাচার্য এবং সম্মান রায়। শব্দগ্রহণ স্বয়ং, শব্দ পরিকল্পনায় নভনীল ভট্টাচার্য। সমগ্র পর্ব পরিচালনা এবং পোস্টার ডিজাইন সম্মান রায়। হুকাকাশির আরও গল্প নিয়ে ফিরে আসছি রোল সাউন্ড গপ্পর আগামী পর্বগুলোয়। শুনতে থাকুন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।